হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব। প্রথম কোশ্চেনটি দিয়েছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে ওর ফোকাস দৈর্ঘ্য কত? তো আমরা জানি যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের ডবল হয়। এই যে আমরা ফর্মুলাটা লিখে নিয়েছি, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। তো এক্ষেত্রে আমাদের বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে 30 সেমি, তাহলে ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো আমরা এখানে মানগুলি বসাবো। ফার্স্টে বক্রতা ব্যাসার্ধ বলেছে 30 সেমি, তাহলে 30 সেমিটা এখানে লিখবো যে সমান সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। এখানে আমরা ফোকাস দৈর্ঘ্যকে এফ ভাবলাম, তাহলে হয়ে যাবে কি এফ সমান সমান আমরা বলতে পারি এখানে 30/2 হয়ে যাবে। তো 2 দিয়ে যদি আমরা এটাকে ক্যান্সেল করি তাহলে হয়ে যাবে অ্যান্সার 15। তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এফ সমান সমান 15। তারপরে দেখো দ্বিতীয় অঙ্কটি বলেছে 5 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রাখলে 10 সেমি দৈর্ঘ্যের একটি প্রতিবিম্ব গঠিত হয়। তো এখানে রৈখিক বিবর্তন ও প্রতিবিম্বের দূরত্ব আমাদের জানতে চেয়েছে। তো আমরা জানি যে রৈখিক বিবর্তন সমান সমান হয় প্রতিবিম্বের দূরত্ব আর হচ্ছে বস্তুর দূরত্বের অনুপাত, অথবা প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্যের এই অনুপাতটাকে আমরা রৈখিক বিবর্তন বলি। তো আমরা এখানে লিখে নিয়েছি সেটা। এবার আমাদের দেখো এখানে বস্তুর দৈর্ঘ্যটা বলে দিয়েছে আর এখানটায় প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বলে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই জায়গাটায় এই মানগুলো বসিয়ে আমরা রৈখিক বিবর্তনটা বের করে নেবো। রৈখিক বিবর্তন সমান সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য এখানে আমাদের 10 বলেছে, এখানে আমরা 10টা বসিয়ে দেবো। 10 বাই এখানে আমাদের বস্তুর দৈর্ঘ্য 5 সেমি বলেছে, তো এখানে 5টা লিখবো। তো 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হয়ে যাবে 2। তাহলে আমাদের রৈখিক বিবর্তন হয়ে যাচ্ছে 2। এবার আমাদের জানতে চেয়েছে প্রতিবিম্বের দূরত্ব কত হবে। এবার আমরা রৈখিক বিবর্তনের সাহায্যে প্রতিবিম্বের দূরত্বটা বের করে নেব। তো এবার এই ফর্মুলাটা ইউজ করব। রৈখিক বিবর্তনের মান আমরা 2 পেয়ে গেছি, তো এখানে বসালাম। আর প্রতিবিম্বের দূরত্ব এটাকে আমরা ডি ধরে নিলাম। আর আমাদের বস্তুর দূরত্বটা এখানে বলে দিয়েছে 2 সেমি, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখান থেকে প্রতিবিম্বের দূরত্ব ডি সমান সমান হয়ে যাবে 2 ইন্টু 2 4। তাহলে আমাদের প্রতিবিম্বের দূরত্ব হয়ে যাবে 4 সেমি। তারপরে দেখো আরেকটি অঙ্ক দিয়েছে, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর এক মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণ 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণ নির্ণয় করতে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের আপতন কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণটা বলেছে 30 ডিগ্রি। তো আমরা জানি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান হয় সাইন আই বাই সাইন আর, অর্থাৎ আপতন কোণের সাইনের ভ্যালু আর প্রতিসরণ কোণের সাইনের ভ্যালুর অনুপাত। তো এক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে সাইন 45 ডিগ্রি আর হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। তো আমরা জানি সাইন 45 এর মান হয় 1/√2 আর সাইন 30 এর মান হয় 1/2। তো এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে হবে 1/√2 আর এই ডিভাইডটিকে মাল্টিপ্লাই করলে 1/2টা হয়ে যাবে 2/1। তাহলে এখানে আমরা √2 দিয়ে 2 কে ক্যান্সেল করলে √2 হবে। তাহলে আমাদের প্রতিসরাঙ্কের মান হয়ে যাচ্ছে √2। তারপরে 4 নম্বর কোশ্চেন দিয়েছে, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং কাচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাচের পরম প্রতিসরাঙ্ক আমাদের জানতে চেয়েছে। তো আমরা জানি যে কাচের পরম প্রতিসরাঙ্ক সমান সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাচ মাধ্যমে আলোর বেগ। আমরা এবারে মানগুলি বসিয়ে দেবো। তো এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ এই যে আমাদের বলে দিয়েছে 3 × 10⁸, আর এখানে কাচ মাধ্যমে আলোর বেগ বলেছে 2 × 10⁸। তাহলে এখানে 10⁸ আর 10⁸ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3/2, অর্থাৎ হয়ে যাবে অ্যান্সার 1.5। তাহলে আমাদের কাচের পরম প্রতিসরাঙ্ক হয়ে যাবে 1.5। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেনটি দিয়েছে, আলো বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে প্রবেশ করলে বায়ুতে আলোর বেগ যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয় এবং জলের প্রতিসরাঙ্ক যদি 2.4 হয় তাহলে জলের আলোর বেগ নির্ণয় করতে দিয়েছে। তো এখানে আমরা ধরে নেব জল মাধ্যমে আলোর বেগ হচ্ছে VW। এবার আমরা জানি জলের পরম প্রতিসরাঙ্ক অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক হয় শূন্য মাধ্যমে আলোর বেগ এবং জল মাধ্যমে আলোর বেগের অনুপাতই হয়ে যাবে জলের পরম প্রতিসরাঙ্ক। তো এক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ বলেছে 3 × 10⁸। এবার আমাদের জল মাধ্যমে আলোর বেগটা বের করতে দিয়েছে, তো এখানে আমরা VW বসিয়ে দেবো। আর আমাদের জলের পরম প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 2.4। তাহলে এখানে 2.4 = 3 × 10⁸ VW। তাহলে
এক্ষেত্রে থেকে আমরা বলতে পারি VW ইজিক্যাল টু হয়ে যাবে 3 ইন্টু 10⁸ বাই 2.4। এবার আমরা এটাকে সিম্পলিফাই করব, তো এখানে পয়েন্টটা তুলে দিলে উপরে একটা 10 চলে আসবে। তো এবার 3 দিয়ে আমরা 24 কে ক্যান্সেল করলে 8 হবে। এই 8 দিয়ে 10 কে যদি ক্যান্সেল করি তাহলে হয়ে যাবে 1.25। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1.25 ইন্টু 10⁸। এটা হয়ে যাবে আমাদের জলে আলোর বেগ। তারপরে কোশ্চেনটি দেখো, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক আমাদের বলে দিয়েছে এবং জলে আলোর বেগটা বলে দিয়েছে। এইটা হলে কাচে আলোর বেগ কত হবে জানতে চেয়েছে। তো আমরা এই ক্ষেত্রেও কাচে আলোর বেগটা ধরে নিলাম ভিজি। তো আমরা জানি জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হবে জলের মধ্যে আলোর বেগ বাই কাচের মধ্যে আলোর বেগ। তো এক্ষেত্রে মানগুলো আমরা বসিয়ে দিলে অঙ্কটি হয়ে যাবে। জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বলেছে 9/8 ইজিক্যাল টু জলের মধ্যে আলোর বেগ বলে দিয়েছে 1.8 ইন্টু 10⁸ বাই কাচের মধ্যে আলোর বেগ। তো কাচের মধ্যে আলোর বেগ আমরা VG ধরে নিয়েছি, তাহলে এক্ষেত্রে VG ইজিক্যাল টু হয়ে যাবে 1.8 ইন্টু 10⁸ ইন্টু 8/9। তো এক্ষেত্রে আমরা পয়েন্টটা যদি তুলে দিই তাহলে নিচে হয়ে যাবে 10। তো এবার আমরা এই 9 দিয়ে 18 কে ক্যান্সেল করলে 2 হবে। এবার আমরা এই 2 দিয়ে 10 কে ক্যান্সেল করলে হয়ে যাবে 5, আর 5 দিয়ে যদি আমরা 8 কে ক্যান্সেল করি তাহলে হয়ে যাবে 1.6। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1.6 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই হয়ে যাবে আমাদের কাচে আলোর বেগ। তারপরে একটি কোশ্চেন দিয়েছে, কাচের পরম প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 3/2 এবং জলের পরম প্রতিসরাঙ্ক বলেছে 4/3। যদি কাচের আলোর বেগ 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয় তবে জলে আলোর বেগ আমাদের জানতে চেয়েছে। তো আমরা জানি যে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হয় কাচের পরম প্রতিসরাঙ্ক বাই জলের পরম প্রতিসরাঙ্ক, যেটাই সমান সমান হয় জলের মধ্যে আলোর বেগ বাই কাচের মধ্যে আলোর বেগ। এবার আমরা এক্ষেত্রে মানগুলো একে একে বসিয়ে নিলেই আমরা এখানে জলের মধ্যে আলোর বেগটা ক্যালকুলেট করতে পারবো। তো এক্ষেত্রে আমরা বসিয়ে নেব। ফার্স্টে বলেছে কাচের পরম প্রতিসরাঙ্ক, যেটা আমাদের এখানে বলে দিয়েছে 3/2। এখানে আমরা বসিয়ে দেবো 3/2। তারপরে জলের পরম প্রতিসরাঙ্ক বলেছে 4/3 ইজিক্যাল আলোর বেগ, যেটা আমাদের জানতে চেয়েছে। এটা আমরা ধরে নেব VW। এবার আমাদের কাচের মধ্যে আলোর বেগ, যেটা আমাদের এখানে মান বলেছে 2 ইন্টু 10⁸। এবার যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে যাবে 3/2, আর এই ডিভাইডটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 3/4। আর এই যে আমাদের নিচে 2 ইন্টু 10⁸ আছে, এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 2 ইন্টু 10⁸। এটা সমান সমানই VW হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা 2 আর 2 ক্যান্সেল করব, আর হচ্ছে আমাদের এখানে থাকছে 9/4 ইন্টু 10⁸ ইজিক্যাল টু VW। তাহলে এখান থেকে আমরা বলতে পারি VW ইজিক্যাল টু 9 কে যদি 4 দিয়ে ডিভাইড করা হয় তাহলে হবে 2.25 ইন্টু 10⁸। তাহলে এটা হয়ে যাবে আমাদের জলের মধ্যে আলোর বেগ 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর কোশ্চেনটি বলেছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 হলে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত হবে বের করতে দিয়েছে। তো আমরা জানি জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক সমান সমান হবে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বাই বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। তো এই ক্ষেত্রে আমরা মানগুলি বসাবো। তাহলে উপরে হয়ে যাবে 3/2 আর নিচে হবে 4/3। তাহলে এটা যদি হবে 3/2 ইন্টু এটা উল্টে গেলে হবে 3/4। তাহলে হয়ে যাবে 9/8, যেটা ইজিক্যাল টু হয় 1.125। তাহলে আমাদের জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হয়ে যাবে 1.125। তারপর কোশ্চেনটি দিয়েছে 4500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো শূন্য মাধ্যম থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি কাচের স্ল্যাবে প্রবেশ করলো। তো ফলকটির ভিতরে আলোর তরঙ্গদৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তো আমরা জানি যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক সমান সমান হবে λA বাই λG, যেখানে λA হচ্ছে বায়ুর মধ্যে আলোর তরঙ্গদৈর্ঘ্য আর λG হচ্ছে কাচের মধ্যে আলোর তরঙ্গদৈর্ঘ্য। তো এখানে আমরা মানগুলো বসিয়ে এই কাচের মধ্যে আলোর তরঙ্গদৈর্ঘ্যটা বের করে নেব। এখানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বলেছে 1.5 আর বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্যটা বলেছে 4500। তো এখানে মানটা বসাবো 4500। কাচ মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্যটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেট করে নেবো λG ইজিক্যাল টু, তাহলে 1.5টা এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, তাহলে হয়ে যাবে
যাবে 4500 বাই 1.5। তো এক্ষেত্রে যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে উপরে একটা 10 চলে আসবে, তাহলে এখানে আমরা ক্যান্সেল করব 15300, এটা ইজিক্যাল টু হয়ে যাবে 3000। তাহলে আমাদের কাচের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে 3000 অ্যাংস্ট্রম। এবার কোশ্চেনটি একটি প্রিজমের কোণ বলেছে 60 ডিগ্রি এবং রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি এবং চ্যুতি কোণ 15 ডিগ্রি হলে প্রিজমের মধ্যে আলোক রশ্মি কত কোণে নির্গত হবে জানতে চেয়েছে। অর্থাৎ এখানে আমাদের I2 অর্থাৎ প্রতিসরণ কোণটা আমাদের জানতে চেয়েছে। তো এখানে আলোটি সোজা পথে যেতে যেতে এই যে ব্যাকা হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা কোণের সৃষ্টি করেছে, আমরা চ্যুতি কোণ বলি। এই চ্যুতি কোণের মান জানতে চেয়েছে। তো এখানে আমাদের আপতন কোণ বলেছে 30 ডিগ্রি আর চ্যুতি কোণের মানটা আমাদের এখানে 15 ডিগ্রি বলে দিয়েছে। প্রতিসরণ কোণটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো আমরা এখানে এবার মানটা বসাবো। চ্যুতি কোণ 15 ডিগ্রি সমান সমান I1 বলেছে, অর্থাৎ আপতন কোণটা 30 ডিগ্রি, I2 আমাদের জানতে চেয়েছে। আর এখানটায় প্রতিসরক কোণ অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে। তো এখানে আমরা লিখবো -60 ডিগ্রি। তো এবার আমরা এই 15 সমান সমান লিখবো, এখানে 30 - 60 করলে হয়ে যাবে -30 প্লাস I2। এবার এখানে I2 ইজিক্যাল টু হয়ে যাবে 15 প্লাস 30 ইজিক্যাল টু হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এখানে নির্গমন কোণ হয়ে যাবে 45 ডিগ্রি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।